দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনার বিশেষ আয়োজন ডক্টর অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় অতিরিক্ত ওজন, স্বাস্থ্য ঝুঁকি ও করণীয়, যার সাথে জড়িত রয়েছে ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ সহ নানা জটিল রোগের ঝুঁকি। কিন্তু এই ঝুঁকি কিভাবে এড়ানো যায়, ঠিক এই বিষয় নিয়ে কি করবার রয়েছে তা নিয়ে যা আলোচনা করব। এবং আলোচনার জন্য অতিথি হিসেবে আছেন ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মাজহারুল হক তানিম, কনসালটেন্ট, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল। ডাক্তার তানিম, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর অন কলে। ধন্যবাদ। ওজন নিয়ে আজ কথা বলছি। যে মুহূর্তে আমি কথা বলছি 2025 সালে, জাস্ট কিছুক্ষণ আগে একটা জার্নালে পড়ছিলাম যে প্রতি 3 জনের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক মানুষ স্থূলতা বা ওবেসিটিতে ভুগছেন। আসলে কি কারণে এই যে অতিরিক্ত ওজন দিন দিন বেড়েই চলছে, কারণটা কি হতে পারে? জি, আপনি একটা সুন্দর পরিসংখ্যান তুলে ধরেছেন যে আমাদের সমাজে এখন অতিরিক্ত ওজন বা ওবেসিটি বেড়েই চলেছে। এই বেড়ে যাওয়ার পিছনের কারণ কি? আমাদের লাইফস্টাইল, যে আমরা এখন সেডেন্টারি লাইফস্টাইল লিড করছি, আমাদের হাঁটাচলা কম, আমরা হাতের কাছেই প্রসেস ফুড পেয়ে যাচ্ছি, আমরা অর্ডার করে ফাস্টফুড খেতে পারছি, অথবা আগের দিনের মানুষ যেরকম এক্সারসাইজ বা খেলাধুলা অথবা হাঁটাচলা করতো, বাজারে যেত মাইলের পর মাইল হেঁটে মাথায় পূজা নিয়ে, সেটা কিন্তু এখন আমরা করছি না। আমরা হাতের কাছেই ট্রান্সপোর্ট পেয়ে যাচ্ছি বা আমরা সেডেন্টারি লাইফস্টাইল লিড করছি। আমাদের হাতের কাছে যে ডিভাইস, আমরা খেলাধুলায় মনোযোগী না হয়ে সারাদিন ডিভাইসে পড়ে থাকছি, বা আমাদের যে ওয়ার্ক যদি দেখেন আপনারা, আমরা ডেস্ক ওয়ার্ক করছি, সারাদিন বসে বসে কাজ করছি, এগুলো কিন্তু অতিরিক্ত ওজন বাড়ার একটি কারণ। এই তো গেল প্রবলেমের কথা। এখন আমাদের তো অবশ্যই সমাধানের দিকে একটু তাকিয়ে দেখতে হবে। তবে তার আগে একটা প্রশ্ন করতে চাই, যারা অতিরিক্ত খাওয়া দাওয়া করেন না, তারাও কিন্তু এই প্রশ্নটা করে থাকেন যে আমি তেমন ঠিক খাওয়া দাওয়া করছি না, তারপর ওজন আমার বেড়েই যাচ্ছে, বা কথায় আছে যে পানি খেলেও আমার ওজন বেড়ে যায়। তা আসলে কি কারণ? জি, আসলে ওজন বাড়াটা নির্ভর করে ক্যালোরি ভ্যালুর উপর। আপনি কতটুকু ক্যালোরি খাচ্ছেন এবং কতটুকু আপনি খরচ করছেন। মনে করেন আপনি সারাদিন একটি বার্গার খাচ্ছেন, এটার যে ক্যালোরি ভ্যালু, সেটা যদি আপনি খরচ না করেন বা সেটি যদি ব্যয় না হয়, সেই অতিরিক্ত ক্যালোরিটা কিন্তু আপনার শরীরে ফ্যাট আকারে জমবে। এছাড়া অনেকের কিছু রোগ থাকে, যেমন হাইপোথাইরয়েডিজম বা কর্টিসল হরমোন বেশি বা স্ট্রেস হরমোন বেশি। সেই হরমোনের কারণে অনেকের খাবার দাবার কম খেলেও, যে আপনার প্রশ্ন যেটা যে আমি খাবার কম খাচ্ছি তবু কেন আমার ওজন বাড়ছে, সেই হরমোনাল ডিসঅর্ডারগুলো যদি থেকে থাকে তাহলে খাবার কম খেলেও কিন্তু ওজন বাড়তে পারে। আচ্ছা, একটু জেনে নেই তাহলে কি কি হরমোনাল ডিসঅর্ডার রয়েছে ওজনের পেছনে দায়ী? যে আপনি জেনে থাকেন যে হাইপোথাইরয়েডিজম নামে একটা রোগ আছে, যেখানে থাইরয়েড হরমোনের ঘাটতি থাকে, যেখানে আমরা পরীক্ষা করলে পাই TSH হরমোনটা বেশি, FT4টা কম। এরকম কারো যদি থাইরয়েড হরমোন শরীরে ঘাটতি থাকে, তাহলে কিন্তু ওনার মেটাবলিজম যে শরীর বা বিপাকীয় ক্রিয়া, সেটি স্লো হয়ে যায়। স্লো হয়ে যাওয়ার জন্য ঘুম ঘুম লাগে, বা অবসাদ লাগে, বা ওজন বেড়ে যায়, বা কাজকর্মে আগ্রহ থাকে না, বা অনেকে চুল পড়ে যায়, বা এই ধরনের বিভিন্ন লক্ষণ দেখা দেয়। এই হাইপোথাইরয়েডিজম রোগটা যদি কারো থাকে, তাহলে খাবার দাবার কম খেলেও ওনার এই হরমোনাল কারণে ওজন বেশি থাকতে পারে। আপনি বলেছেন পানি খেলেও ওজন বাড়ছে, বা কেন বাড়ছে, এরকম হতে পারে। আরেকটি হরমোন আছে আপনার কর্টিসল, যেটিকে আমরা স্ট্রেস হরমোন বলে থাকি। যদি স্ট্রেসে থাকে বা প্রেশারে থাকে বা বেশি রাত করে ঘুমায়, তাহলে কিন্তু আপনার কর্টিসল হরমোনটা বেড়ে যেতে পারে। স্ট্রেস হরমোন বা কর্টিসল যদি আপনার বেড়ে যায়, তাহলে কিন্তু ওজন বাড়তে পারে। আচ্ছা, এই দুটো গেল হাইপোথাইরয়েডিজম এবং কর্টিসলের কথা, এবং তার সাথে আপনি হাইপারথাইরয়েডিজম নিয়ে একটু বলতে চাচ্ছিলেন। একটু শুনতে চাই, হাইপারথাইরয়েডিজম যাদের আছে তাদের ক্ষেত্রে কি হবে তাহলে? যে হাইপারথাইরয়েডিজমটা হচ্ছে উল্টো, হাইপোথাইরয়েডিজম উল্টো। এখানে আপনার শরীরে থাইরয়েড হরমোন বেশি থাকে, সেজন্য আপনার শরীরে মেটাবলিজম বেড়ে যায় এবং আপনার বিপাকীয় ক্রিয়া বেড়ে যায়, আপনার হার্টবিট বেড়ে যায়, আপনার অস্থির লাগে, আপনার ঘুম কম হয় বা বুক ধরফর করে, এবং সেই সাথে আপনার ওজনটা দ্রুত কমে যায়। যে আপনি খাবার দাবার ঠিকই খাচ্ছেন, আপনার খাবার রুচি ঠিকই আছে, সেই সাথে আপনার ওজন কমে যাচ্ছে, সেই সাথে আপনার গলায় ফোলা বা গলাগুন্ডা রোগ থাকতেও পারে, নাও থাকতে পারে। তখন আমরা এই পরীক্ষা করে দেখতে পাই যে ওনার হাইপারথাইরয়েডিজম বা শরীরে থাইরয়েড হরমোনের আধিক্য আছে। আচ্ছা, যেহেতু আজকে আমরা ওজন বৃদ্ধি নিয়ে কথা বলছি, তাহলে হাইপোথাইরয়েডিজমটা এবং কর্টিসল রিলিজ, এই দুটো নিয়ে আমরা একটু বেশি কথা বলতে চাই। তো যাদের মূলত হাইপোথাইরয়েডিজম রয়েছে, তারা কি করতে পারেন? তাদের চিকিৎসাটা আসলে আপনারা কিভাবে দিয়ে থাকেন? জি, যাদের হাইপোথাইরয়েডিজম আছে তাদের নিয়মিত বা রেগুলার ফলো আপে থাকতে হবে। ওনাদের একজন এন্ডোক্রাইনোলজিস্ট বা হরমোন, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ দেখাতে হবে, এবং নিয়মিত 3 মাস বা 6 মাস পর পর ফলো আপে যেতে হবে। অনেকেই আছে ওনাকে একটা মেডিকেশন বা মেডিসিন দিয়ে দিয়েছে, সেটা উনি বছরের বছর খেয়ে যাচ্ছে এবং সেটির কোনো ডোজ অ্যাডজাস্টমেন্ট করছেন না। কারণ যদি ডোজ আপনি লো ডোজে খেয়ে থাকেন উনি, বা ডোজ যদি অ্যাডজাস্ট না করেন, সেই ক্ষেত্রে কিন্তু ওনার ওজন
বেড়ে যেতে পারে বা ওজন বাড়তে পারে। অনেকে বলে থাকেন যে আমার হাইপোথাইরয়েডিজম আছে, আমার ওজন কমছে না বা কেন কমছে না, আমি ওষুধ খাচ্ছি রেগুলার, কিন্তু ওষুধ খাচ্ছেন উনি ফলো আপ করছেন না, এটা একটি কারণ। আরেকটি হতে পারে ওনার খাবার দাবারের যে ওষুধ খাওয়ার নিয়মটা ঠিক নেই। এটা আপনি জেনে থাকেন যে সকালে খালি পেটে খাবার 2 থেকে 4 ঘন্টা আগে খালি পেটে খেতে হয়, থাইরয়েড যে লেভোথাইরক্সিন জাতীয় ওষুধটা আছে, এবং এই ওষুধ খাওয়ার 2 ঘন্টার মধ্যে অ্যান্টি আলসারেন্ট বা গ্যাসের ওষুধ, ক্যালসিয়াম সেগুলো খাওয়া যায় না। তাহলে যদি খাবার সাথে সাথে যদি এগুলো ওষুধ উনি খেয়ে থাকেন, তাহলে সেই ওষুধের যে আপনার থাইরয়েডের ওষুধের অ্যাবজর্পশন সেটি কমে যায় এবং সেটির কার্যকারিতা কমে যায়। সেই সাথে হাইপোথাইরয়েডিজম থাকলেও কিন্তু ওনার এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে, যেটি ওনার যে এক্সেস ক্যালোরি বা উনি যে বেশি খাবারগুলো খাচ্ছেন সেগুলো বার্ন করার জন্য ওনার ব্যায়াম করতে হবে। সেই সবগুলো ফ্যাক্টর যদি উনি মেনটেন করেন, তাহলে ওনার ওজন থাইরয়েড থাকলেও কমতে পারে। দেখা যায় যে আমরা ডক্টরের কাছে যাওয়ার পরেই যখন হাইপোথাইরয়েডিজম ওষুধটা শুরু করে ফেলি, তার পাশাপাশি যে কায়িক পরিশ্রমও করতে হবে, ডায়েট মেনটেনও করতে হবে, সেটা কিন্তু তেমন আর করা হয় না যেহেতু ওষুধটা খাওয়া হচ্ছে। তবে এই 3টা ফ্যাক্টরই কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার একটু ডায়াবেটিস যাদের রয়েছে তাদের নিয়ে একটু কথা বলতে চাই। ডায়াবেটিস রোগীদেরও কিন্তু ওজন দিন দিন বেড়ে চলছে, অনেকে শুকিয়ে যায়, আবার অনেকের ওজন বৃদ্ধি পায়। দুটো দুই রকম, আসলে কি কারণে তাহলে? জি, আপনার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। ডায়াবেটিসের সাথে কিন্তু ওজনের একটা রিলেশন আছে। যাদের ওজন বেশি থাকে তাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়, মানে আপনার শরীরে ইনসুলিন আছে কিন্তু ওজন বেশি থাকার জন্য সেটা কাজ করতে পারছে না। বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে, টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে যাদের ওজন বেশি থাকে তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর ওজন যে আপনি বললেন যে কমে যেতে পারে, ডায়াবেটিস থাকলে তো আমরা দেখি অনেক সময় ওজন কমে যায় বা শুকিয়ে যায়, সেটি কেন? ডায়াবেটিস যদি থাকে বা ডায়াবেটিসের যে অনিয়ন্ত্রিত থাকে, সেই ক্ষেত্রে ওনার যে আপনার সুগার জাতীয় খাবারটা আছে সেটি আপনার শরীরের কোষের ভিতরে ঢুকতে পারে না। আপনি জানেন যে শরীরের কোষে হচ্ছে আপনার শক্তিটা ঢোকাতে ইনসুলিনটা দরকার হয়। ওনার ইনসুলিনের ঘাটতি থাকে বা রেজিস্ট্যান্স থাকে বা পর্যাপ্ত ইনসুলিন থাকে, সেই জন্য ওনার ইনসুলিনটা যেহেতু শক্তিটা ইনসুলিনের শরীরে ঢোকাতে পারছে না, সেই এক্সেস ক্যালোরিটা ওনার প্রস্রাবের সাথে বের হয়ে যায়। সেই জন্য র্যাপিডলি ওজন কমে যেতে থাকে। অনেক সময় দেখবেন ফিমেলের প্রস্রাবে ইনফেকশন বা ইউটিআই হয়ে থাকে, বা এই ধরনের লক্ষণ যে টায়ার্ডনেস, দুর্বলতা, ওজন কমে যাচ্ছে। যখন আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে তখন এই লক্ষণগুলো থাকে যে ওজন কমে যাচ্ছে। আর যাদের ওজন বেশি থাকে সেই ক্ষেত্রে ওজন বেশিটা ওনার একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে যে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার। আর বিশেষ করে ওনার দাদার, বাবার বা নানার যদি ডায়াবেটিস থাকে তাহলে সেটার সাথে অ্যাড হয় বা যোগ হয়। আচ্ছা, তখন হচ্ছে তাহলে ডায়াবেটিস রোগীদের কি করণীয় থাকবে যাদের ওজনটা এইভাবে বেড়ে যাচ্ছে? জি, যাদের ওজন বেশি তাদের অবশ্যই ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। এক্সারসাইজ করে হচ্ছে আপনার ওজনটা বিএমআই, আইডিয়াল বিএমআই এর মধ্যে নিয়ে আসতে হবে। এবং ওজন বেশি থাকলে কিন্তু আমি আগেই বলেছি যে একটা রিস্ক ফ্যাক্টর ডায়াবেটিস হওয়ার। আর যাদের ডায়াবেটিস অলরেডি হয়ে গিয়েছে তাদের অবশ্যই ব্যায়াম করে ওজনটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। আর যাদের ওজন বেশি তাদের জন্য কিছু ওষুধপত্র আছে যেগুলো ওজন কমায়। হ্যাঁ, আপনি জানেন মেটফর্মিন জাতীয় ওষুধ, ব্যাম্পাগ্লিফ্লোজিন, সেগুলো ওয়েট লস করে থাকে। আবার ইনসুলিন কিন্তু ওয়েট বাড়ায়। কিন্তু মেটফর্মিন জাতীয় ওষুধ যাদের ওবেসিটি রয়েছে, ওজন বেশি, তারা দীর্ঘদিন খাওয়ার পরও দেখা যায় যে ডায়াবেটিসটা তেমনভাবে নিয়ন্ত্রণ হচ্ছে না। খালি পেটে 10 থেকে 12 এবং ভরা পেটে হচ্ছে 15 থেকে আরও বেশি আপার স্কেলে ডায়াবেটিস ধরা পড়ছে। তখন মেটফর্মিনটার মানে কি পরিবর্তন করতে হবে কিনা, বা তখন কি ইনসুলিন নিতে হবে কিনা, বিষয়টা কিভাবে তারা দেখবে? জি, এক্স্যাক্টলি। যদি মেটফর্মিন ওনার ডায়াবেটিস না কন্ট্রোল থাকে সেই ক্ষেত্রে ডোজ মডিফিকেশন করতে, ডোজ বাড়াতে হবে বা মেটফর্মিন চেঞ্জ করে অন্য ড্রাগে যেতে হবে। বা একেবারেই যদি আনকন্ট্রোল থাকে, আমাদের কিছু টার্গেট আছে কখন আমরা ইনসুলিন যাব। ফাস্টিং যদি 16 এর বেশি থাকে আর আফটার মিল যদি 19 এর বেশি থাকে, HbA1c যদি 10 এর বেশি থাকে, সেই ক্ষেত্রে আমরা ইনসুলিনে সুইচ করি। আরও কিছু ব্যাপার থাকে যে কারো রিসেন্ট সার্জারি লাগে যে দ্রুত আমাদের ডায়াবেটিস কমাতে হবে, সেই ক্ষেত্রে অনেক সময় আমরা সাময়িক সময় যদি ইনসুলিন দিয়ে থাকি। আর আপনি জানেন গর্ভাবস্থায় আমরা ইনসুলিন দিয়ে থাকি, পরবর্তীতে সেটি আবার বন্ধ করা যায়। অনেক রোগীদের একটা ধারণা যে ইনসুলিন একবার শুরু করলে মনে এটা বন্ধ করা যাবে না। আমরা একটু আগেই কথা বলছিলাম যে গর্ভবতী মায়েরা যারা রয়েছেন তাদেরও কিন্তু ওজন বেড়ে যায়। তো দেখা যায় সেটা তো অবশ্যই হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস আমরা বলি, অর্থাৎ গর্ভবতী সময়কালীন একটা ডায়াবেটিস ধরা পড়ে। তখন আসলে তাহলে কি করবেন যখন এটা অতিরিক্ত ওজন যদি বেড়ে যায়? যে গর্ভাবস্থায় আমাদের একটি আপনার মেজারমেন্ট থাকে যে কত ট্রাইমেস্টারে কত কেজি ওজন বাড়বে বা কত উইকসে কত কেজি ওজন বাড়বে। গর্ভাবস্থায় ওজন বাড়াটা কিন্তু ন্যাচারাল। সেই ক্ষেত্রে আপনার ওজনের প্রতি বেশি মনোযোগ দেওয়া যাবে না বা ওজন কমানোর ক্ষেত্রে আপনার বেশি কোনো ক্রাশ ডায়েট অথবা অন্য কোনো মেডিকেশনে যাওয়া যাবে না। সেক্ষেত্রে আপনার গাইনোকোলজিস্টের পরামর্শে আপনার ওয়েট যে বাড়ছে সেটি পর্যাপ্ত মাত্রায় আছে কিনা বা খুব বেশি বেড়ে যাচ্ছে কিনা। খুব বেশি বেড়ে গেলে আপনার ডায়েট রেস্ট্রিকশন করার প্রয়োজন হতে পারে, সেই ক্ষেত্রে আপনি ডায়েটিশিয়ানের পরামর্শ নিতে পারেন। কিন্তু ওয়েট লসের জন্য যে কোনো মেডিকেশন বা সেগুলোতে আমরা গর্ভাবস্থায় দিব না। কারো আপনার প্রেগন্যান্সি শেষ হয়ে গেল বা প্রেগন্যান্সি টার্মিনেশন। একটা প্রশ্ন এখানে একটু যোগ করি, যাদের হচ্ছে ডায়াবেটিস অলরেডি আছে এবং তারা গর্ভবতী, তাদের ক্ষেত্রে তখন হচ্ছে কি হবে বিষয়টা? তাহলে অলরেডি তার ডায়াবেটিস আছে এবং সে কনসিভ করেছে, তখন হচ্ছে তারা কিভাবে ইনসুলিনের ডোজটা মেনটেন করবেন? বা সে যদি মেটফর্মিন খেয়ে থাকে সেক্ষেত্রে কি ইনসুলিনে যেতে হবে কিনা? কারণ ডায়াবেটিস যদি থাকে বা গর্ভবতী
অবস্থাতে শুধুমাত্র ইনসুলিনটা নেওয়ার জন্যই ডক্টররা বলে থাকেন, তখন আসলে কি করণীয়? জি, যদি আগে থেকে ওনাদের ডায়াবেটিস থাকে, এটাকে বললাম ডিআইপি বা ডায়াবেটিস ইন প্রেগনেন্সি, সেই ক্ষেত্রে ওনারা যে ম্যাটফর্মিন বা ওরাল অন্য ড্রাগ খেয়েও থাকে সেগুলো আমরা বন্ধ করে দিই, ইনসুলিন শুরু করে দেবো। এবং ইনসুলিন নিয়ে আমাদের একটা টার্গেট আছে, খালি পেটে কত থাকতে হবে, খাবার 2 ঘন্টা পরে কত থাকতে হবে। ফাস্টিং অবস্থা ওনার 5.1 এর নিচে রাখতে হবে এবং খাওয়ার পরে ওনার 6.7 এর মধ্যে রাখতে হবে। সেটি রাখার জন্য আমরা ওনাদের একটা ডায়েট চার্ট দিব এবং অ্যাক্টিভিটিস বলবো যে ওনার প্রতিবার খাওয়ার পরে 10 থেকে 15 মিনিট ঘরের মধ্যে হাঁটবে। যদি ওনাদের কোনো কন্ট্রা ইন্ডিকেশন না থাকে যেন হাঁটতে পারবেন না, অনেক সময় ওনাদের হাই রিস্ক প্রেগনেন্সি থাকে এবং গাইনোকোলজিস্টরা বলেন যে হাঁটা চলা একবারেই নিষেধ, বেড রেস্টে থাকবে। সেই ক্ষেত্রে আমরা হাঁটাটা অমিট করে সেই ক্ষেত্রে ইনসুলিন ডোজ আমরা বাড়িয়ে দেবো। ইনসুলিন ডোজ আমরা বাড়িয়ে অবশ্যই আমরা ব্লাড সুগার কন্ট্রোল করতে পারবো। সেই ক্ষেত্রে নিয়মিত এন্ডোক্রাইনোলজিস্টের মানে ফলো আপে থাকতে হবে। আচ্ছা, আপনি একটু আগে বললেন যে মানুষের ধারণা যে একবার ইনসুলিন যদি শুরু করা হয় সেটা আজীবন নিতে হবে, বিষয়টা কি আসলে তাই? না, বিষয়টা আসলে এরকম না। কিছু কিছু সিচুয়েশন আছে যে আমরা সাময়িক সময়ের জন্য ইনসুলিন দিয়ে থাকি, যেমন গর্ভাবস্থায় আপনি একটু বললেন, সেটা আপনার 90% ক্ষেত্রে আমরা দেখে থাকি যে যাদের জেস্টেশনাল ডায়াবেটিস বা জিডিএম থাকে, যে প্রেগনেন্সির পরে ডায়াবেটিস ভালো হয়ে যায়, একেবারেই থাকে না, ওষুধও লাগে না, ইনসুলিনও লাগে না। কারো কারো ওষুধ লাগতে পারে যেটা থেকে যায়। আর সেই ক্ষেত্রে যদি আমরা ইনসুলিন দিয়েও থাকি সেই ক্ষেত্রে গর্ভাবস্থার পরে কিন্তু আমরা ইনসুলিন বন্ধ করে ওরাল ড্রাগ বা কিছুই লাগে না, সেটাই চলে যেতে পারি। আবার কারো যদি সার্জারি লাগে, অপারেশন লাগবে, ব্লাড সুগার খুব বেশি, সেটা তাড়াতাড়ি কন্ট্রোল করতে হবে, সেই ক্ষেত্রেও আমরা সাময়িক সময়ের জন্য ইনসুলিন দিয়ে সেটি আবার পরবর্তী ইনসুলিন সুইচ করে মুখের ওষুধ দিয়ে দিতে পারি। ডিপেন্ড করে আসলে সে কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করছে। আচ্ছা, যাদের হচ্ছে সিজার করা হয় বা সি সেকশন করা হয় সেক্ষেত্রে মায়েদের ওজন বৃদ্ধি পায়, এরকমটাও কিন্তু দেখা যায়। তো এটা আসলে সাবধানতাটা কি, সিজারের পরে কিভাবে ওজনটা নিয়ন্ত্রণ করবেন? জি, আমরা অনেক রোগী পাই যে রোগীর এসে বলে যে সিজারিয়ান সেকশনের পরে ওনার ওয়েটটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আসলে সিজারিয়ান সেকশনের পরে কিছু ফ্যাক্টর থাকে। ওনার একটা সার্জারি হয়েছে, ওনার বাচ্চা ছোট, উনি হচ্ছে হয়তো ওনার প্রপার ঘুমটা হচ্ছে না, ওনার স্ট্রেস হরমোন কর্টিসল বেড়ে যাচ্ছে, বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানো লাগছে, আর হচ্ছে ওনার অ্যাক্টিভিটি বা হাঁটা চলা যে করবে ছোট বাচ্চা রেখে সেটাও করতে পারতেছে না। এই সবগুলো ফ্যাক্টর নিয়ে আসলে ওনার যে সিজারিয়ান সেকশনের পরে ওনার ওয়েটটা যে আগে যে বেড়েছিল সেটা বেড়েই থাকে বা কমানোটা আসলে সম্ভব হয় না বা তাড়াতাড়ি সম্ভব না। সেই ক্ষেত্রে আমরা বলি যে আপনি কিছু সময় ওয়েট করেন, 6 মাস বা 8 মাস যাক, পরে আমাদের কাছে আসেন। সেই ক্ষেত্রে আমরা ওয়েট লসের জন্য মেডিকেশন চাইলে দিতে পারবো বা আমরা ডায়েট দিতে পারবো আপনাকে। একটু যদি জানতে চাই, ওয়েট লসের জন্য কি মেডিকেশন আপনারা দিয়ে থাকেন? জি, ওয়েট লসের জন্য ইউএসএফডি অ্যাপ্রুভ কিছু ঔষধ আছে, যেমন হচ্ছে আমাদের ম্যাটফর্মিন আছে, এম্পাগ্লিফ্লোজিন আছে। সেই সাথে আমরা রিসেন্টলি কিছু ইনজেকশন দিয়ে থাকি ইনসুলিনের মতো, এটা সপ্তাহে 1 দিন করে পেটে চামড়ায় দিতে হয়। ইনজেকশন সিমাগ্লুটাইড, ইনজেকশন টিরজেপাটাইড, এগুলো কিন্তু ইউএসএফডি অ্যাপ্রুভ এবং এইগুলো বাইরের দেশে, বিশেষ ইউকে, তারপর হচ্ছে পশ্চিমা দেশে আগে থেকেই ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু সেগুলো দামগুলো খুব একটু বেশি দেখে আমাদের দেশে একটু কম প্রচলিত, আর রোগীদের একটু ভয় থাকে যে ইনজেকশনের উপর, সেটি অনেকেই নিতে চায় না। কিন্তু সেটি কিন্তু একটু অথেন্টিক ট্রিটমেন্ট। কারো যদি ওজন খুব বেশি থাকে, পার্শ্ব প্রতিক্রিয়া কি নেই এখানে কোনো? যেহেতু ইনজেকশন দিয়ে হচ্ছে ওজনটা কমানো হচ্ছে কোনো কায়িক পরিশ্রম ছাড়া, তো এখানে কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে? পার্শ্ব প্রতিক্রিয়া বলতে ওনার রুচি কমে যেতে পারে খাবার, ওনার বমি ভাব হতে পারে বা ডায়রিয়া হতে পারে, এই ধরনের মানে মিনিমাম সাইড ইফেক্ট, মারাত্মক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আর কিন্তু তো অবশ্যই একটু ফলো আপে থাকতে হবে এন্ডোক্রাইনোলজিস্ট। অনেক সময় দেখে প্যানক্রিয়াটাইটিসের একটা থিওরিটিক্যাল চান্স থাকে, এজন্য রেগুলার ফলো আপে থাকবে। অর্থাৎ সমস্ত ডায়াগনোস করার পর চিকিৎসাটা নিতে হবে এবং আপনাদের অবশ্যই পরামর্শের পরে চিকিৎসাটা নিতে হবে। আমরা গর্ভবতী মায়েদের চিকিৎসা নিয়ে কথা বলছিলাম যে যদি ওজন বেড়ে যায় সিজারের পর তাহলে আসলে কি করা যায়। এখন একটু জানতে চাই যে পিসিওএস যাদের আছে, পলিসিস্টিক ওভারি সিনড্রোম যেটাকে আমরা বলে থাকি, তাদেরও কিন্তু ওজন অনিয়ন্ত্রিতভাবে বেড়ে যায়, তারা আসলে কি করতে পারেন এবং এর পেছনে কারণটা আসলে কি? ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস বা পিসিওডি, সেখানে দেখে আমরা ওজন বেশি থাকে, সেই সাথে ওনার মুখে অবাঞ্ছিত লোম থাকে বা ব্রণ বা একনি থাকে, সেখানে ওজন কমানোর ব্যাপারে অবশ্যই ওনাদের ডায়েট যে একটা মেনটেন করতে হবে। ডায়েট বলতে যে ওনারা সবকিছু খাবার দাবার ছেড়ে দিবে বা সবকিছু খাবার দাবার বাদ দিয়ে দিবে এরকম না। আমরা ব্যালেন্স ডায়েট, যেখানে কার্বোহাইড্রেটের পরিমাণ কম থাকবে, ফাইবারযুক্ত খাবার বেশি থাকবে, প্রোটিন থাকবে, যেটা ওনার মানে ক্যালোরি যে নিডটা আছে সেটা ফুলফিল করবে। সেই সাথে অবশ্যই ওনাদের এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজের ব্যাপারে আমরা বলি যে ওনার জগিং, রানিং বা কম বয়স্ক মেয়ে হলে দড়ি লাফ করতে পারে, সেই ধরনের অ্যারোবিক এক্সারসাইজ ওনারা করবে। আর খাবার দাবার এমন খাবার খাবে যেটা সহজে আস্তে আস্তে রক্তে মিশে, দ্রুত রক্তে মিশে না যায়। যেমন উনি চিরা খেতে পারে, মুড়ি খেতে পারে, ভুট্টা খেতে পারে, পেয়ারা, সবুজ আপেল, আমরা, এই ধরনের খাবারগুলো খেতে পারে। আর রসালো যে ফলগুলো আছে, যে আম, কাঁঠাল বা কলা, সেগুলো অ্যাভয়েড করবে, কম পরিমাণে খাবে। আচ্ছা, খুব সুন্দর করে বিস্তারিত করে বললেন যে পিসিওএস যারা আছে যাদের, তারা আসলে কিভাবে ডায়েট চার্টটা মেনটেন করবেন। এবার একটু জানতে চাচ্ছি যে
চিকিৎসাটা আসলে তাহলে কি? আপনারা একটু আগে আপনি বললেন যে এখন ওজন নিয়ন্ত্রণের জন্য কিন্তু অনেক আধুনিক চিকিৎসা রয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা এরকম অনেক অ্যাডভার্টাইজ দেখতে পাই যে বিভিন্ন ধরনের কফি, বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট বের হয়েছে যেগুলো আসলে খেলে ওজন 1 থেকে 2 মাসের মধ্যে ব্যাপক আকারে কমে যেতে পারে। সেটা কতটুকু স্বাস্থ্যসম্মত এটা আগে একটু জেনে নিতে চাই। জি, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের চটকদার বিজ্ঞাপন পাওয়া যায় যে আপনি 15 দিনে এত কেজি ওজন কমাতে পারবেন, এত কেজি ওজন কমাতে পারবেন। সেগুলোর প্রোডাক্টগুলো কিন্তু অথেন্টিক না। ওনারা কি মানে প্রোডাক্ট এখানে দিচ্ছে সেগুলো কিন্তু ভ্যালিড কোনো আপনার মানে জার্নাল থাকে না বা কোনো স্টাডি থাকে না। আমরা বলি এভিডেন্স বেসড যে প্র্যাকটিস, সেগুলো কিন্তু এটা থাকে না এবং অনেক সময় রোগীদের সাথে প্রতারণা করা হয় বিভিন্ন কিছুর মাধ্যমে, সেগুলো অনেক টাকা হাতিয়ে নেওয়া হয়। তাই মানে ডাক্তার বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া সেগুলো ব্যবহার করা ঠিক হবে না। আর আপনি ওজন কমাতে চাইলে যে আমাদের ডায়েট, এক্সারসাইজ এগুলো অবশ্যই মেনটেন করতে হবে। এরপরেও যদি ওনার ওজন না কমে সেই ক্ষেত্রে আমরা অথেন্টিক কিছু মেডিকেশন অথবা ওরাল ড্রাগ অথবা ইনজেকশন দিয়ে থাকি, সেগুলো উনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে নিতে পারেন। আচ্ছা, ইনজেকশনের বিষয়টা যেটা বারবার আমরা বলছি যে একটা ইনজেকশন বের হয়েছে যেটা কিন্তু অ্যাপ্রুভড হচ্ছে এবং কোনো স্বাস্থ্য পার্শ্ব প্রতিক্রিয়াও তেমন একটা নেই, তো এটার জন্য কোনো বয়স সীমা আছে কিনা যে কোন বয়স থেকে হচ্ছে ইনজেকশনটা নিতে পারে? কারণ অনেক সময় দেখা যায় 12 থেকে 13 বছর বয়স বা 15 বছরের আন্ডারে যারা রয়েছে তাদেরও কিন্তু হচ্ছে স্থূলতা রয়েছে, তো তারাও কি নিয়ে ওজন কমাতে পারবে কিনা? যে ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য। সেটি 10 বছরের নিচের বাচ্চাদের দেওয়া যাবে না। এর ছোট বাচ্চারাও আমরা অনেক সময় পাই যে বাচ্চাদের ওয়েট বেড়ে যাচ্ছে বা অবেসিটি, তাদের ক্ষেত্রে ডায়েট মডিফিকেশন এবং লাইফস্টাইল মডিফিকেশন, বিশেষ করে ফাস্টফুড কম খাওয়া, অ্যাক্টিভিটি বাড়ানো, এক্সারসাইজ করা, সেইগুলোর দিকে আমরা মনোযোগ দিই। বাচ্চাদের ক্ষেত্রে ইনজেকশন দেওয়া যাবে না। 10 বছর প্লাস হলে সেই যে আমরা ইনজেকশন সিমাগ্লোটাইড বা টিরজাইপোটাইড যেটি বলছি সেটি দেওয়া যাবে। সেটা কতদিন পর্যন্ত নিতে হতে পারে? এটার মানে কোনো সময় আছে কিনা যে এতদিন পর পর একটা সেশনে নিতে হবে কিনা বা আজীবন নিতে হবে কিনা? এটা একটু না, আজীবন না, সেটা আমরা সপ্তাহে একটি করে দিই। ইনিশিয়ালি আমরা 1 মাস, 2 মাস, 3 মাস দিয়ে দেখি যে ওনার ওজন কেমন কমছে, সিগনিফিকেন্ট ওয়েট লস হচ্ছে কিনা। হ্যাঁ, সিগনিফিকেন্ট ওয়েট লস যদি না হয়ে থাকে বা ওনার যদি বেশি কোনো সমস্যা সাইড ইফেক্ট হয়ে থাকে যেমন অ্যানোরেক্সিয়া, নশিয়া, ভমিটিং, সেই ক্ষেত্রে আমরা ইনজেকশন ডিসকন্টিনিউ করতে পারি। আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এখন যেটা করতে পারি যে যদি হচ্ছে স্লিম হতে চাই সেক্ষেত্রে ইনজেকশনটা তো আধুনিকতার কথা বললেনই যে চলে আসছে, কিন্তু তার পাশাপাশি কায়িক পরিশ্রমটা করা খুবই জরুরি, একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করা খুবই জরুরি। এরপরে কিন্তু হচ্ছে আমরা সবাই চাই যে ওজন যদি নিয়ন্ত্রণে থাকে, আমরা জানি যে এটা একটা সুস্বাস্থ্যের লক্ষণ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডক্টর সনকলে যুক্ত হবার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল ডক্টর সনকলের আজকের আয়োজন। যমুনা টেলিভিশনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।